আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? আজকে তোমাদের এই ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের ক্লাস 5:30টার সময়। তো সবাইকে ক্লাসে স্বাগতম। তো সবাই কমেন্ট সেকশনে জানাই দাও কে কোথা থেকে আসছো, এবং সবাই লাইভ ক্লাসটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। ওয়ালাইকুম আসসালাম উম্মে সাবিয়া। হ্যাঁ, তোমরা সবাই তোমাদের টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আর সবাই কি আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানাইও। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে অথবা বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ধন্যবাদ জারিন। নুসরাত পারভীন সিলেট চিটাগং থেকে আছে। সমস্যা নেই, বোর্ডটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভেক্টর। ভেক্টর কি? ভেক্টর হলো রাশি। তো আমরা প্রথমে রাশি নিয়ে আলোচনা করি। রাশি কি? আমাদের আশেপাশে যা আছে পরিমাপযোগ্য, মানে যা পরিমাপ করা যায় তা সবই রাশি। তো যখন আমরা পদার্থ বিজ্ঞানের অন্তর্গত রাশি সমূহ নিয়ে আলোচনা করবো, সেই রাশিটার আবার একটা ভিন্ন নাম আছে। নাম কি? ভৌত রাশি। তো এই ভৌত রাশি আবার দুই প্রকার। কি কি? একটা হলো স্কেলার, আর একটা হলো ভেক্টর। ঠিক আছে, স্কেলার আর ভেক্টর। তো স্কেলার রাশি যে সমস্ত আছে সেগুলোর প্রকাশের জন্য শুধুমাত্র মানই যথেষ্ট। যেমন ধরা যাক সময় অথবা ভর, এগুলো তোমার বলা লাগবে না যে তোমার বামে ভর এত কেজি, ডানে ভর এত কেজি, অথবা তোমার ডানে এত 5 মিনিট গেছে। তো এগুলোর জন্য শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। কিন্তু কিছু রাশি আছে, যেমন ধরা যাক যে তোমার সরণ, তারপর বেগ, এগুলো প্রকাশের জন্য শুধু মান দিয়ে প্রকাশ করলে হয় না, দিকও লাগে। কেন লাগে? ধরা যাক তুমি এখানে আসো, তুমি বললে যে আমার বন্ধু আমার থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে। এখন 5 কিলোমিটার দূরত্ব বলতে গেলে পুরোটাই 5 কিলোমিটার ধরা যায়। ঠিক আছে, তোমাকে বলতে হবে যে আমার থেকে দক্ষিণে এত আছে, কিংবা দক্ষিণে এত আছে, উত্তরে এত কিলোমিটার আছে। তখন তুমি গিয়ে বোঝা যাবে যে আসলে ওর অবস্থানটা কোথায়। তো কয়েকটা আমরা উদাহরণ দিই। যেমন ধরা যাক ভেক্টর রাশি কি কি আছে? সরণ, তারপর আছে বেগ, তারপর আছে ত্বরণ, এছাড়া অনেক ভেক্টর রাশি আছে। তো একটা সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে সবাই কি লেখা দেখতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, সবাই কি লেখা দেখতে পাচ্ছ? লেখা দেখতে পারলে সবাই আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, যে মান আর দিক যদি থাকে তাহলে কি সেটা ভেক্টর রাশি হবে? যে ধরো মানও আছে দিকও আছে, তাহলে এমন সকল রাশি কি ভেক্টর রাশি? সবাই কমেন্ট সেকশনে একটু জানাও তো। ধরো মানও আছে এবং দিকও আছে, এমন সকল রাশি কি ভেক্টর রাশি হবে? যারা না বলতেছো, যারা যারা না বলছো তারা না বলার কারণটা একটু আমাকে ব্যাখ্যা করো। না না না,
যদি মান আর দিক থাকে সবসময় যে ভেক্টর হয় এমন না, অনেক ক্ষেত্রে ভেক্টর হয় না। কারণ একটা উদাহরণ দিই, যেমন ধরো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের কিন্তু আছে দিকও আছে, কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু ভেক্টর না। কারণ কি দেখাই, তড়িৎ প্রবাহের প্রবাহটা কেমন হয়, যদিও তড়িৎ প্রবাহ মান আর দিক উভয় আছে, কিন্তু আমরা সবসময় জানি তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তো এইটার জন্য আমাদেরকে আলাদাভাবে আর ভেক্টর প্রকাশ করা লাগতেছে না, এটা স্পেশাল কেস। এরকম আরো কিছু আছে। তো ভেক্টরের কয়েক অন্যতম বৈশিষ্ট্য হলো এটার মান থাকবে, দিক থাকবে। সবাইকে ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এবার আমরা ভেক্টরের কয়েকটা বৈশিষ্ট্য লিখি, ঠিক আছে? আচ্ছা, তো ভেক্টরের আমরা কয়েকটা বৈশিষ্ট্য লিখি। ভেক্টরের 1 নম্বর বৈশিষ্ট্য কি? ভেক্টরের একটা মান থাকবে, দিক থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি ভেক্টরের? সমজাতীয় ভেক্টর। যদি সমজাতীয় ভেক্টর হয় তখন কি করা যাবে? সমজাতীয় ভেক্টর হলে যোগ করা যাবে। যদি সমজাতীয় ভেক্টর না হয় তাহলে যোগ করা যাবে না। যেমন সরণের সাথে শুধুমাত্র সরণ যোগ করা যাবে, সরণের সাথে বেগ যোগ করা যাবে না। তো সমজাতীয় ভেক্টর যোগ করা যাবে, কিন্তু সমজাতীয় না হলে তখন যোগ করা যাবে না। আমরা 3 নম্বর পয়েন্টে কি যেতে পারি? ভেক্টরে যদি দুইটা ভেক্টর, ঠিক আছে, দুইটা ভেক্টর নিলাম এ বি, এই দুইটা ভেক্টরে যদি তুমি ভেক্টর গুণফল করো অথবা ক্রস গুণ করো, ক্রস গুণ করলে তুমি একটা ভেক্টর রাশি পাবা, ঠিক আছে? আর যদি তুমি স্কেলার গুণ করো অথবা ডট গুণ করো তাহলে তুমি যেটা পাবা একটা স্কেলার রাশি পাবা। এছাড়া আরেকটা ভেক্টর গুণ আছে, ভেক্টর সংযোজন নীতি। সংযোজন নীতি ও বন্টন নীতি মেনে চলে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? আবার ভেক্টর একক ভেক্টর সবসময় দিক নির্দেশ করে। একক ভেক্টরের নাম তো শুনছো তোমরা। দিক নির্দেশ করে এর দিকে। কার দিকে? এর দিকে। এটার মান নেই। আর ভেক্টরের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে ভেক্টরকে উপাংশে ভাগ করা যায়। ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়। অসংখ্য উপাংশ। এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার আছে? সবাই একটু কমেন্ট সেকশনে জানায় দাও আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি এখন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, লেখাগুলো একটু বড় করে লিখবো। আচ্ছা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি লেখাগুলো বড় করে লিখতেছি। এরপর আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেক্টরের যোগ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিলে ভালো হয়। আর কমেন্ট সেকশনে জানাও, কারো কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তো এরপরে আমাদের আলোচ্য বিষয়টা কি সেটা হলো ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ তো আমরা কয়েকটা উপায় ভেক্টরের যোগ দেখতে পারি। কয়েকটা সূত্র আছে, যেমন সাধারণ সূত্র, তারপরে আছে ত্রিভুজ সূত্র। এগুলো হলো ভেক্টরের যোগ করার সূত্র। কিন্তু ভেক্টরে যোগ করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে শর্তটা মানতে হবে সেই শর্তটা কি? যে সমজাতীয় ভেক্টর হতে হবে অবশ্যই, এবং অবশ্যই সেটা কি জাতীয় ভেক্টর হতে হবে? সমজাতীয় ভেক্টর। না হলে কিন্তু যোগ করা যাবে না। যেমন সরণের সাথে সরণ, বেগের সাথে বেগ। সরণের সাথে বেগ কখনোই যোগ করা যাবে না। তারপর কি আছে? বহুভুজ সূত্র।
এবার কি লেখাটা পড়া যাচ্ছে? লাস্ট পয়েন্ট কোনটা ভাই, তুমি একটু বলো। এটা হলো বহুভুজ সূত্র। 4 নম্বরে আমরা কি পাচ্ছি? সামান্তরিকের সূত্র। সামান্তরিক সূত্র। আর আরেকটা সূত্র আমরা কি পাচ্ছি? উপাংশ সূত্র। আচ্ছা, তো সাধারণ সূত্রটা কি? আমরা প্রথমে সাধারণ সূত্রটা নিয়ে আলোচনা করি। সবাই কি লেখা দেখতে পাচ্ছ? এইটুক পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তো সাধারণ সূত্র। সাধারণ সূত্রটা কি বলে, যে ধরো দুইটা ভেক্টর আছে, এটা ধরো এ ভেক্টর আর এইটা ধরো বি ভেক্টর, ঠিক আছে? তো আমাদের সাধারণ সূত্র যেটা বলে যে তুমি যদি এ ভেক্টরের এই যে এই বিন্দুটা মানে শীর্ষবিন্দু বা শেষ বিন্দু, এ বিন্দু এ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে বি ভেক্টরের এই যে বি ভেক্টর আদি বিন্দুর সাথে সংযোগ করে এবং বি ভেক্টরের এই শীর্ষবিন্দু, ঠিক আছে, এটা শীর্ষবিন্দু বি ভেক্টরের, তাহলে কি করতে হবে? এ ভেক্টরের যে আদি বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু বরাবর এই যে বি ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর একটা এরকম ভেক্টর রাখতে হবে। যে ভেক্টরটা তুমি পাবা সেটা হলো এ আর ভি এর যোগ, ভেক্টর যোগ। ঠিক আছে, এটুকু সবাই বুঝছো? তাহলে এই গেল সাধারণ সূত্র। এই সাধারণ সূত্রতে আমরা আসলে চাইলে শুধুমাত্র দুইটা ভেক্টর যে যোগ করতে পারি এমন না, চাইলে আমরা অসংখ্য ভেক্টর যোগ করতে পারি। ধরো এই আর একটা ভেক্টর সি, এই আর একটা ভেক্টর ডি। তো এগুলো আমরা কিভাবে যোগ করতে পারি? সেই একই সূত্র। সূত্র কি? সূত্রটা হলো যে এইটার এই বিন্দুটার সাথে এটা শীর্ষবিন্দুর সাথে আগেরটার আদি বিন্দু, এটা বি, এই এ, এবার সি, এই সি, এবার সি এর আবার শীর্ষবিন্দুর সাথে ডি, এই ডি আর এই যে যেটা পাওয়া যাবে ই, এটাই হলো লব্ধি বা ভেক্টর যোগ। এ বি সি ডি সমান সমান ই। ঠিক আছে, সবাই এইটুকু বুঝছো? এইটুকু বুঝলে একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, এরপর আমরা যে ত্রিভুজ সূত্র, এটা হলো ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্র কি বলে, যে ধরো একটা দুইটা ভেক্টর আছে, ঠিক আছে, ভেক্টর দ্বয় যদি মনে করো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা ক্রমান্বয়ে মানীয় দিকে চিহ্নিত করা হয়। একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, ধরো এইটা আর এইটা, তাহলে তৃতীয় যে বাহুটা থাকবে সেটা বিপরীত ক্রমে ওই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। আরেকবার বলি, যে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যেমন এ আর বি, এই দুইটা যদি মানে আর দিকে ক্রমান্বয়ে প্রকাশ করে, তাহলে তৃতীয় নম্বর যে বাহুটা থাকবে সেটা বিপরীত ক্রমে এ আর বি এর ভেক্টর যোগ প্রকাশ করবে। ঠিক আছে? আচ্ছা, এই ত্রিভুজ সূত্র, এটার থেকে আমরা আরেকটু যদি এই সূত্রটার মতোই বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা কি? ধরো একটা বহুভুজ আছে এরকম, এই একটা বহুভুজ, ঠিক আছে, তো এখন এই বহুভুজটাকে আমরা অনেকগুলো ত্রিভুজ সূত্রে বিভক্ত করব। কিভাবে?
ধরো এই এ বি এ বি সি ডি ই। আমরা করবো কি, এই বহুভুজটাকে অনেকগুলো ত্রিভুজ সূত্রে বিভক্ত করবো। কিভাবে? তো এইটুক কি, এইটুক হইলো এ প্লাস বি, তো এইটুক আরেকটা নেই। এইটুকু কি আসে, এইটুকু আসে এ প্লাস বি প্লাস সি। এইভাবে যদি আমরা যাইতে থাকি তখন আমরা এই বরাবর একটা লব্ধি পাবো। লব্ধিটা যদি এফ হয় তাহলে এফ সমান সমান কি, এ বি সি ডি ই এফ ই। সন্নিহিত বাহু কেমন হলো? সন্নিহিত বাহু কি, পাশাপাশি দুইটা বাহু, তাই না? তুমি যদি সামন্তরিক নাও তাহলে সামন্তরিকের এই দুইটা বাহু হলো সামন্তরিকের সন্নিহিত বাহু। বুঝছো তাহিদ? আচ্ছা, এরপর হলো সামান্তরিক সূত্র। তো এই যতগুলো যোগ সূত্র আছে তার মধ্যে সামান্তরিক সূত্রটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তো এখন পর্যন্ত যতগুলো জিনিস বুঝাইছি এগুলো যদি ক্লিয়ার থাকে সবাই একটু কমেন্ট সেকশনে জানায় দাও, আর সবাই এই ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরাও দেখতে পারবে। তো সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র কি বলে? সামান্তরিক সূত্র বলে যে তুমি এরকম দুইটা সন্নিহিত, এই একটা বিন্দু, ঠিক আছে, এই একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর, মানে একটা বিন্দুর উপর দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে এবং ক্রিয়াটা এমন হচ্ছে যে মনে হচ্ছে একটা সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া হচ্ছে এবং একই সময় ক্রিয়া হইতে হবে। শর্ত কি? একই সময় হইতে হবে, একই সময় একই বিন্দুতে। কারণ দেখো, একই সময় যদি না হয়, আজকে একটা বল প্রয়োগ করলাম কালকে একটা করলাম, তাহলে তো আর সেভাবে ভেক্টর যোগ করা যাচ্ছে না, তাই না? তো কি হইতে হবে, একই সময় হতে হবে এবং একই বিন্দুতে হইতে হবে। একই বিন্দুতে না হলে আমরা কিন্তু সেটা বের করতে পারছি না, কারণ এই বিন্দুতে কিভাবে আর অন্য একটা দূরের বিন্দুতে কিভাবে সেটা দিয়ে আমরা যোগ করতে পারবো না। তো বলছে কি, সামান্তরিক সূত্র দুটো সন্নিহিত বরাবর ক্রিয়া করতেছে, মানে মনে হচ্ছে যে সামান্তরিকে দুটো সন্নিহিত বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে। তো তাদের ভেক্টর দুইটা লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। যদি এইটা হয় পি, এইটা যদি হয় কিউ, আর এটা যদি হয় আর, তাহলে আর সমান সমান পি প্লাস কিউ। তো এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগে, তো আমরা এই সূত্রটা একটু প্রতিপাদন করে দেখি, ঠিক আছে? তো আর এর মানটা আমরা একটু বের করি। তো এর জন্য আমরা কি করলাম, এইটাকে এ ধরলাম, ওইটাকে ও ধরলাম, এটাকে এ ধরলাম, এই বি, এই এন, এই সি, ঠিক আছে? এটুকু পর্যন্ত তো কারো সমস্যা নেই। আর এইটাকে ধরলাম আমরা, এই যে পি আর কিউ এর মধ্যে যে কোণটা, মানে পি আর কিউ এর মধ্যে যে কোণটা, সেটাকে আমরা ধরলাম আলফা, ঠিক আছে? আর আরেকটা কোণ ধরতে পারি কি আমরা, তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এইটাও কি আলফা, আর এইটা যদি কিউ হয় তাহলে এইটাও কি কিউ, আর এটাও পি, ঠিক আছে? আর আমরা ধরতে পারি কি, পি আর আর এর মধ্যে যে কোণটা সেটাকে আমরা থিটা ধরি। তো পি আর আর এর মধ্যে কোণটা আমরা থিটা ধরলাম, ঠিক আছে? তো পি আর আর এর মধ্যে কোণটা থিটা ধরলাম। এবার আমরা দেখি যে এই বরাবর দেখো, এই যে একটা দেখা যাচ্ছে, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তো সেই বিখ্যাত পিথাগোরাসের সূত্রটা আমরা আবার এখানে ব্যবহার করি। কিভাবে ব্যবহার করতে পারি দেখো, ও এ স্কয়ার, এটা হলো অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার এ এন স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার কি ও এন, ও এন, ঠিক আছে? তো এইটুকু পর্যন্ত সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কথাটা আমার?
আচ্ছা, তো আমরা একটু আগে তো এই বরাবর আছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, এই ও এন সমান সমান কি বলো তো? এই ও এন সমান সমান হলো ও বি প্লাস বি এন, তাই না? আরো একটা জিনিস কিন্তু এখান থেকে দেখতে পারো, দেখো এই এখানে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এই যে ত্রিভুজ এ বি এন, ত্রিভুজ এ বি এন তৈরি হয়েছে। তো ত্রিভুজ এ বি এন এ যদি এইটা আলফা কোণ হয়, তাহলে সাইন আলফা সমান সমান কত? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই হলো লম্ব আর এই হলো অতিভুজ এ বি। তো এখানে হয়তো তোমরা কি এখানে লেখাটা দেখতে পাচ্ছ? লেখাটা দেখতে পারো, তাও আমি এখানে একটু নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাই লেখাটা স্পষ্ট করে লিখতেছি। তো এখানে আমরা আলফা পাইছি, এবার অনুরূপ ভাবে আমরা কজ আলফা বের করতে পারি না? কজ আলফা সমান সমান কি হবে? বিএন বাই এবি। তো তিনটা মান পাইলাম আমরা, তিনটা মানকে আমরা এবার একটু এই সূত্রটায় বসাই। তো এই যে একটা সূত্র পাইছি, তো কি লেখা যায়? ও স্কয়ার ইকুয়াল টু এ এন স্কয়ার প্লাস ও এন স্কয়ার লেখা যায় কি কি? ও বি স্কয়ার প্লাস বি এন স্কয়ার। তাহলে কি হয়? ও বি স্কয়ার প্লাস বি এন স্কয়ার প্লাস 2ob ডট bn। কেউ যদি লেখা না বুঝতে পারো আমাকে একটু জানাইও, আমি তাহলে আরো একটু বড় করে লিখবো। তো এই বরাবর আসলো। এবার দেখো আমরা bn এর মান জানি, bn এর মান আমরা কি বের করছি? bn সমান সমান ab cos থিটা, ab cos আলফা। bn এর মান আমরা জানি। আরেকটা কিসের মান জানি আমরা? an এর মানও জানি। n সমান সমান কি? ab cos sin আলফা। তো আমরা এই মানগুলো বসাইলে আমরা কি পাবো? দেখো ও a স্কয়ার সমান সমান a এর মান কত ছিল? ab sin আলফা, এটার স্কয়ার। এই ob এর স্কয়ার, bn এর মান কত পাইছি আমরা? bn এর মান পাইছি আমরা ab cos আলফা, এটার স্কয়ার। এবার 2ob আর bn এর মান কত? ab cos আলফা। এখানে একটু নিচে লিখি ab cos আলফা। আচ্ছা, তো এবার আমরা মানগুলো বসাই। ও এর মান সমান কি? ও কি ছিল? ও এ ছিল হলো r, তো r স্কয়ার ইজ ইকুয়াল টু ab। আর এই ab টা আমরা যদি একসাথে করে দিই, ab মানে কি? ab মানে হলো q। এই যে a b, এটা q না? a b q, তাহলে কি q স্কয়ার আর ভিতরে cos স্কয়ার প্লাস sin স্কয়ার কি 1 হয়ে যাচ্ছে। আর ob মানে কি? এই যে ob মানে হলো p, তাহলে p স্কয়ার। আর 2ob ab cos আলফা মানে কি? 2p q cos আলফা। এটাই তো তোমাদের লব্ধির সূত্র। ঠিক আছে, সবাই বুঝতে পারতেছো? আচ্ছা, এইটুক পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। বুঝছো তোমরা? বুঝলে তাহলে আমরা এই সূত্রটার কয়েকটা মান বের করি। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা জিনিস বের করে ফেলতে পারি। এই যে এটা দিকটা বের করতে পারি। এটা বের করলাম লব্ধির মান। লব্ধির মান কি বের করলাম? r is equal to p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা বের করলাম লব্ধির মান। এবার দিকটা আমরা কিভাবে বের করতে পারি? tan থিটা। tan থিটা সমান সমান এখান থেকে কি পাই?
এই যে এখানে ছিল কি a ছিল, তো an বাই on, an বাই on। এবার বলো তো an এর মান আমরা কি বের করছিলাম, এই যে ab sin আলফা, ab sin আলফা মানে কি, ab মানে কি, ab মানে হলো q, তাহলে এখানে আমরা লিখতে পারি না q sin আলফা p, আর এরপরে কি আছে, এই হলো bn, bn সমান সমান আমরা কি বের করছিলাম, bn সমান সমান আমরা বের করছিলাম q cos আলফা, মানে ab cos আলফা। তো এটা আমরা বের করলাম, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা আলফার কয়েকটা বিশেষ মানের জন্য আমরা মান বের করে রাখি। যেমন ধরা যাক যে আলফা, আলফা কি ছিল, আলফা ছিল, বোর্ডটা ক্লিয়ার করি তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আমাদের, এই পি ছিল এইটা, কিউ ছিল এইটা, এটা ছিল আর, তাই না, আরটা ছিল লব্ধি। পি আর আর এর মধ্যে যে কোণটা সেটা হলো আমরা ধরছিলাম, মানে লব্ধি আর যে পি এর মধ্যে যে কোণ সেটা ধরছিলাম থিটা, আর পি আর কিউ এর মধ্যে কোণটা ধরছিলাম আমরা আলফা। তো ধরো আলফার কয়েকটা মান ধরি, আলফা সমান সমান 0 ডিগ্রি ধরি, আলফা সমান সমান 90 ডিগ্রি ধরি, আলফা সমান সমান 180 ডিগ্রি ধরি, আর আলফা আরেকটা আমরা স্পেশাল কেস ধরি, সেটা হলো পি সমান সমান কিউ। এই কয়েকটা মানের জন্য আমরা আর এর মান বের করব, ঠিক আছে। সেই কয়েকটা মানের জন্য আমরা আর এর মান বের করব। তো এখানে আলফা সমান সমান 0 বলতে কি বোঝায়, পি যেদিকে ক্রিয়া করতেছে কিউ সেদিকে ক্রিয়া করতেছে। তো দুইটা যদি একই দিকে কাজ করে তাহলে কি হয়, আর এর মানটা জাস্ট যোগ হয়। আবার সেম ভাবে যদি দুইটা বিপরীত দিকে কাজ করে, মনে করো পি এইদিকে কাজ করতেছে কিউ ওইদিকে কাজ করতেছে, তাহলে কি হচ্ছে, একটা থেকে আরেকটা বাদ যাচ্ছে, বড়টা থেকে ছোটটা বাদ যাবে। আবার ধরো এখানে যদি আলফার মান 90 বসো তাহলে কি হবে, cos আলফা সমান সমান 90, তাহলে কি পাচ্ছ তুমি, আর সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এবং আরেকটা ধরো পি সমান সমান যদি কিউ হয় তাহলে যেটা পাচ্ছ যে 2pq 1 প্লাস cos আলফা। ঠিক আছে, আরেকটা স্পেশাল কেস আছে, সেটা হলো থিটা। তো থিটা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, মানে 10 90 ডিগ্রি মানে কি, 10 90 ডিগ্রি মানে হলো 1/0। তাইলে আমরা আরেকটা সূত্রে যেতে পারি, সেটা হলো কিউ, এখানে যদি কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা থাকে, তাহলে আমরা cos আলফা সমান সমান কি পাই, cos আলফা সমান সমান পাই পি মাইনাস কিউ। এই যে এখানে এইটাকে এই পাশে পাঠিয়ে দিলে তাহলে যেটা পাচ্ছি পি প্লাস কিউ cos আলফা, এই পাশে 0 পাচ্ছি। তো এইভাবে করে আমরা এই আরেকটা সূত্র পাই, এটা হলো থিটার ক্ষেত্রে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এইটুক পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো দেখছি সেটা হলো ভেক্টর কি, তারপর কয়েক প্রকারের আমরা এখন ভেক্টর দেখবো, তারপর হলো ভেক্টরের যোগসূত্র দেখলাম আমরা। তো বইয়ে যখন আমরা যাও, বইয়ে আমরা কয়েক প্রকারের ভেক্টর দেখতে পারি, কয়েক প্রকারের ভেক্টরের নাম দেখতে পারি। তো সেই ভেক্টরগুলোর নাম আমরা একটু উল্লেখ করি। কে কোথা থেকে আসো একটু কমেন্ট সেকশনে জানা দাও, আর ক্লাসটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। সবাইকে এতটুকু পর্যন্ত, এখন এতক্ষণ পর্যন্ত যা যা বলছি সবাই বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো আমরা আসলে আমরা কয়েক প্রকার ভেক্টর দেখি, বিভিন্ন প্রকার ভেক্টর দেখি। তো
বিভিন্ন প্রকার ভেক্টরের মধ্যে আমরা একটা নাম জানি, যে স্পেশাল কয়েকটা ভেক্টরের টাইপ দেখাচ্ছি, যেমন ধরো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কি? এটার কোনো মান নাই এবং এটার দিকটা নির্দিষ্ট করে বলা যায় না। তো এটা কখন তৈরি হয়? যখন দুইটা সমান মানের বিপরীত দুইটা ভেক্টর পাশাপাশি ক্রিয়া করে, একই বিন্দুর উপর ক্রিয়া করে, তখন লব্ধিটা কি হয়? শূন্য হয়ে যায়। তো বিপরীত ভেক্টরটা কি? বিপরীত ভেক্টরটা হলো যে মান সমান থাকবে, ভেক্টর দুইটার মান সমান থাকবে কিন্তু দিকটা বিপরীত থাকবে। তো জিনিসটা দেখতে হলে এরকম, যদি এইটা এ হয় এটা মাইনাস, মানে মান সমান কিন্তু দিকটা বিপরীত। তো এই দুইটা ভেক্টরের সবসময় লব্ধিটাই হয় নাল ভেক্টর, এবং নাল ভেক্টরের দিক নির্দিষ্ট করে বলা যায় না। তো আমরা আরেকটা ভেক্টর দেখতে পারি, বিপরীত ভেক্টর দেখতে, যেহেতু সমান ভেক্টর। সমান ভেক্টরে কি হয়? মানও সমান, দিকও একই। এরপরে ধরো সমান্তরাল খুলনা থেকে, আচ্ছা, সমান্তরাল সদৃশ ভেক্টর। সমান্তরাল সদৃশ ভেক্টর কি? যদি দুইটা ভেক্টর থাকে, ঠিক আছে, ভেক্টর দুইটার মান অসমান কিন্তু দিকটা কিন্তু একই, সেক্ষেত্রে এটা কি হয়? সমান্তরাল ভেক্টর। আর যদি দুইটা ভেক্টরের মধ্যে কোন সৃষ্টি না হয়, তাহলে ভেক্টর দুইটার মধ্যে যদি কোন 0 ডিগ্রি হয়, তাহলে সেটা কি? সদৃশ ভেক্টর। তারপরে আমরা দেখতে পারি অসদৃশ ভেক্টর। এটা কি হবে? মান সমান না এবং দিক হলো বিপরীত। যদি এইটা একটা ভেক্টর থাকে, এটার অসদৃশ ভেক্টর হলো এটা, দিকটা বিপরীত। ঠিক আছে, এবার আসলে আমরা দেখি যে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরের নাম আমরা অনেক জায়গায় শুনি। অবস্থান ভেক্টরটা হলো প্রসঙ্গ কাঠামো। এই যে এটা যদি প্রসঙ্গ কাঠামো, এটার মূল বিন্দুর সাপেক্ষে, কোনো বিন্দুর অবস্থান নির্ণয়। তো এই ধরো একটা মূল বিন্দু থেকে এই একটা বিন্দু আছে এক্স ওয়াই, এটাকে আর ভেক্টরের মাধ্যমে যদি প্রকাশ করি, আর ভেক্টরটাই হলো অবস্থান ভেক্টর। ঠিক আছে, তারপরে হলো ধরো আমরা আরেকটা ভেক্টর দেখি, সেটা হলো একক ভেক্টর। এটা একটু ক্লিয়ার করে লিখি। ধরো হলো একক ভেক্টর। তো একক ভেক্টরটা হওয়ার শর্ত কি? ধরো একটা ভেক্টর আছে যেটা মানটা শূন্য না, ঠিক আছে, এই ভেক্টরটার মান শূন্য না। তো এই ভেক্টরের মানকে, এই ভেক্টরের মানকে যদি এই ভেক্টরটাকে যদি ওই ভেক্টরের মান দিয়ে আমরা ভাগ করি, তাহলে যে জিনিসটা পাই সেটাই হলো একক ভেক্টর। একক ভেক্টরের মান হবে এক একক, এবং এটা শুধু দিক নির্দেশ করবে। কোন দিকে? এর দিকেই নির্দেশ করবে, এর দিকে দিক নির্দেশ করবে। ঠিক আছে, এই একক ভেক্টরকে যদি কোনো ভেক্টরের মান দিয়ে আমরা গুণ করি, তাহলে আমরা ওই ভেক্টরটাই আবার পাবো, তাই না? যেহেতু এই যে দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শূন্য ভেক্টরের মান কেন নির্দিষ্ট করা যায় না, কারণ দেখো শূন্য ভেক্টরের মান এক, শূন্য, এই জন্য শূন্য ভেক্টরের দিকটা নির্দিষ্ট করা যায় না। আরো আমরা একটা স্পেশাল টাইপের ভেক্টর আছে, সেটা হলো আয়ত একক ভেক্টর। আমরা একটু আয়ত একক ভেক্টরটা দেখি। আয়ত একক ভেক্টরটা কি? আয়ত একক ভেক্টর হলো আই জে কে। তা আমরা যখন 3 ডাইমেনশনাল জায়গায় আমাদের নিজেদের অবস্থান বের করি, যেমন এক্স ওয়াই জেড, তখন এক্স অক্ষটাকে দিই, এক্স অক্ষের আয়ত একক ভেক্টর আই জে, আর এটা হলো কে। তো এই তিনটের মধ্যে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রত্যেকের মধ্যে কোণ হলো 90 ডিগ্রি। আরো কিছু স্পেশাল ব্যাপার হলো, যেমন আই আর আই এর ডট গুণফল সবসময় 1 হবে, এবং আই আর জে অথবা আই ডট কে, এগুলো ডট গুণফল 0 হবে। আচ্ছা, দেখি এখন আমাদের সাথে কে কে আছে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। তাহিদ ফার্মগেট থেকে আসো, খুলনা থেকে আসো ইরা,
খুলনা থেকে মান্ডাই, ছোটন ঢাকা থেকে, ফটিকছড়ি থেকে। আর কে কোথা থেকে আসো একটু কমেন্ট সেকশনে জানাই দাও। তো আমরা এই ব্যাপারগুলো শেষ করার পর এখন আমরা নদী নৌকার অঙ্কটা করি। এই চ্যাপ্টারে মূলত দুই প্রকারের অঙ্ক আছে খুব গুরুত্বপূর্ণ। সেটার মধ্যে একটা হলো নদী নৌকার অঙ্ক, আর একটা হলো আপেক্ষিক বেগের অঙ্ক। নদী নৌকার অঙ্ক নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সে জিজ্ঞেস করতে পারো। তো নদী নৌকার অঙ্ক নিয়ে আমরা জিজ্ঞেস করতে গেলে নদী নৌকার অঙ্কে দুইটা স্পেশাল টাইপ থাকে। একটা হলো ন্যূনতম দূরত্ব, আরেকটা কি ন্যূনতম সময়। ন্যূনতম দূরত্বটাকে লম্ব দূরত্ব ও বলে। তো এই দুইটা স্পেশাল কেস থাকে হলো নদী নৌকার অঙ্কে। তো আমরা নদী নৌকার অঙ্কের প্রথম কেসটা দেখি। নদী সবাই কি কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার ভাবে, অথবা লেখা দেখতে পাচ্ছ? সবাই একটু জানাও তো সবাই কথা শুনতে পাচ্ছ কিনা। সবাইকে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সমস্যা নাই সাজু, আমরা দেখি তোমার সব সমস্যা দূর করা যায় নাকি নদী নৌকার অঙ্কে। নদী নৌকার অঙ্কের আমরা প্রথম যে সমস্যাটা দেখবো সেটা হলো ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্বের অঙ্কটাকে লম্ব দূরত্ব অঙ্ক বলে। আর এটার একটা স্পেশাল টাইপের মধ্যে পড়ে, সেটা কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির অঙ্কের মধ্যে পড়ে। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির অঙ্ক কোনটা? যখন লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। বোর্ড দেখা যাচ্ছে না? বোর্ড তো আচ্ছা, আমি লেখাটা আর একটু ক্লিয়ার করে রাখবো, সমস্যা নেই। তো আমরা ফার্স্ট একটা নদীর কথা কল্পনা করো। তো এই নদীটার এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার, ঠিক আছে, এই বিন্দু থেকে এই পারে যাওয়ার, এই পারে যাওয়ার জন্য সর্বনিম্ন দূরত্ব কোনটা হইতে পারে? দেখো সবচেয়ে সর্বনিম্ন দূরত্ব কোনটা হতে পারে? লম্ব দূরত্বটা অবশ্য সর্বনিম্ন দূরত্ব হবে। তো লম্ব দূরত্বটা যদি সর্বনিম্ন দূরত্ব হয়, তো এখন নদীটা যদি শান্ত হইতো, ঠিক আছে, তাহলে তো তুমি ইজিলি সাঁতার কেটে এই বরাবর সাঁতার কাটলে তুমি এই বরাবর যাইতে পারতাম। কিন্তু যদি নদীটা শান্ত থাকবে না, নদীর একটা স্রোত থাকবে। তা আমরা ধরি নদীর স্রোতটা আমরা ইউ ধরলাম, ঠিক আছে। আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে নদীর স্রোতকে আমরা ইউ ধরবো। লিখি নদীর স্রোতকে আমরা ইউ ধরবো, আর নৌকার স্রোতকে আমরা, নৌকার বেগকে আমরা ধরবো কি ভি। এখন দেখো তুমি যদি নৌকাটাকে নিয়ে ভি বেগে এই বরাবর রওনা দাও, তুমি ইজিলি বুঝতে পারতেছো যে এই নদী তোমাকে এই বেগে টানতেছে, এইদিকে টানতেছে, আর তুমি নৌকা নিয়ে এইদিকে গেছো। তুমি কখনোই ন্যূনতম দূরত্ব বা ওই যে লম্ব দূরত্বে পৌঁছাবা না, তুমি এই বরাবর পৌঁছাবা, এরকম এই বরাবর একটা দিকে পৌঁছাবা। তো তোমাকে কি করতে হবে? তোমাকে আগে থেকেই নৌকাটাকে নিয়ে এমন অ্যাঙ্গেলে রওনা দিতে হবে যে অ্যাঙ্গেলে রওনা দিলে তুমি লম্ব দূরত্ব বা সর্বনিম্ন দূরত্বে পৌঁছাবা। এটা কিন্তু অবশ্যই সর্বনিম্ন সময় না, সর্বনিম্ন দূরত্ব। তো সর্বনিম্ন দূরত্ব পৌঁছাইতে হলে তোমাকে লম্ব দূরত্ব যেতে হবে। আর এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? নৌকাটাকে নিয়ে এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে যাত্রা দিতে হবে। তো এই জিনিসটা তুমি ম্যাথমেটিক্সের মাধ্যমে তুমি দেখতে পারবো যে কত অ্যাঙ্গেলে তুমি রওনা দিলে তোমার সুবিধা হয়। তো প্রথমে আমি কয়েকটা জিনিস দেখাই দিই। দেখো নৌকাটা নিয়ে তুমি যখন যাচ্ছ, ঠিক আছে, নৌকাটা ধরো লম্বটার সাথে মানে নদীর লম্ব দূরত্বের সাথে থিটা কোণে তুমি রওনা দিলা। নদীর লম্ব কোণের সাথে থিটা কোণের দিকে যদি তুমি রওনা দাও আর নদীর বেগ যদি ইউ হয়, তো তুমি এই ভিটাকে দুইটা লম্ব অংশে ভাঙবো।
যে দুটো উপাংশে ভাঙবো তাহলে এইটা হলো বি, এটা হলো ভি ধরো সাইন থিটা, এই ধরো এটা ধরো ভি কস থিটা, ঠিক আছে? তো আচ্ছা দেখো, এই দেখো, তো ধরো তুমি ছবিটা একটু ক্লিয়ার করে আগে তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা নদী আছে, নদীর স্রোত হলো এই দিকে যাচ্ছে ইউ বেগে, ঠিক আছে? তুমি রওনা দিতে যাচ্ছ, লম্ব দূরত্বে তুমি পৌঁছাতে যাচ্ছ, একদম সর্বনিম্ন দূরত্বে তুমি পৌঁছাতে যাচ্ছ। তুমি রওনা দিলা, তুমি বুঝতে পারছো যে তুমি যদি সোজা ভাবে যাও তুমি এই দিকে পৌঁছাবো, তুমি তাই একটু একটা কোণ ডিগ্রি তৈরি করে এই দিকে রওনা দিলা। তো ধরো তুমি এই নদীর এই পাশের সাথে তুমি থিটা কোণ করে রওনা দিলা। তোমার যদি নৌকার বেগ ভি হয়, তো ভি এর দুটো উপাংশ নাও, এই উপাংশটা নাও ভি কস থিটা, এই পাশে আরেকটা উপাংশ নাও, সেটা হলো ভি কস 90 মাইনাস থিটা, ঠিক আছে? এখন দেখো, তুমি সোজা দিকে যদি যাইতে চাও, তোমাকে নৌকাটাকে সোজা দিকে ওই বরাবর কে নিবে? দেখো নদীর বেগ তো তোমাকে এই দিকে নিবে, তাই না? নদীর স্রোত তো তোমাকে এই দিকে নিবে। তোমাকে যদি ওই বরাবর কেউ নেয় সেটা হলো ভি কস 90 মাইনাস থিটা অথবা ভি সাইন 90 সাইন থিটা, তাই না? আর এই দুইটা কি হবে? এই যে এই দুইটা একে অপরকে প্রশমিত করে দেবে। মানে কি, তোমার এই যে তুমি এই বরাবর যে নৌকাটা নিয়ে গেছো, তোমার কস উপাংশটা কি করবে? স্রোতের সাথে যে উপাংশটা, স্রোতের যে বেগটা, সেটাকে প্রশমিত করে দেবে। তো প্রশমিত করলে কি হবে? ভি কস থিটা, এই দুইটা লব্ধি কি হবে? লব্ধি হবে শূন্য, তাই না? শূন্যই তো হবে, কারণ তোমার এইটা দিয়ে এইটা তুমি প্রশমিত করে দিচ্ছ। তোমার নৌকার ভি কস উপাংশটা দিয়ে তুমি নদীর স্রোতটাকে প্রশমিত করতেছো। তাহলে কি, আমরা যদি এটাকে এই পাশে পাঠাই তাহলে কি থাকে? ভি কস থিটা সমান সমান মাইনাস ইউ কস থিটা সমান সমান মাইনাস ইউ বাই ভি। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো? এই যে এইটা হলো তোমার কোণ উৎপন্ন করতে হবে, এই কোণে তোমাকে রওনা দিতে হবে। দেখো তো সবাই জিনিসটা দেখতে বুঝতে পারতেছো কিনা? সবাইকে এইটুকু বুঝছো? অথবা তুমি এই যে এই কোণটা তুমি এইভাবে বের করতে পারো। দেখো তোমাকে রওনা, তোমার নদীর স্রোতের সাথে তোমার যে লব্ধিটা, মানে তুমি যে বেগে পৌঁছাবা, ডাব্লু কে আমরা ধরলাম যে নদী ও নৌকার লব্ধি বেগ, ঠিক আছে? লব্ধি বেগ ধরলাম ডাব্লু। তো ডাব্লুটা কোন দিকে? এই তোমার নদীর স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে না? তাহলে নদীর স্রোতের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে কি থাকে? নদীর স্রোতের সাথে যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, নদীর স্রোতটা এদিকে দাও, আর এদিকে দাও ভি কজ আলফা, আর উপরে দাও ভি সাইন আলফা। এবার দেখো 90 ডিগ্রি মানে কি? 1090 মানে কি? 1/0। আর এদিকে যা আছে তো এইটা উপরে চলে যাবে, ইউ প্লাস ভি কজ আলফা। সেম ভাবে তুমি ওই একই সূত্র পাবো। এইটুক তো বুঝছো? এবার তোমাকে যদি বলে লব্ধি বেগটা বের করতে বলে, তাই না? আমরা এই সূত্রটা এখানে লিখে রাখি, আমরা একটা অঙ্ক করব। cos থিটা লিখি, cos থিটা সমান সমান কি? মাইনাস ইউ বাই ভি। তো ইউটা কি ভাই? ইউটা সবসময় ছোট হবে, কারণ কি নদীর স্রোত যদি তোমার থেকে বেশি হয় তাহলে তুমি কখনোই নদী সোজাভাবে পার হতে পারবে না। তোমাকে নদীর স্রোতটা অবশ্যই তোমার নৌকার বেগের থেকে ছোট হতে হবে। তো এটা এইভাবে লেখা যায় যে ছোট বাই বড়। তো এই একটা গেল, এটা হলো তোমার দিকটা বের করার জন্য। এবার লব্ধি বেগ কত লব্ধি বেগে তুমি পৌঁছাচ্ছ, লব্ধি বেগটা কিভাবে বের করা যায়? দেখো তো, এই যে এই জিনিসটাকে তুমি যদি এইটার পাদবিন্দুটা এখানে নিয়ে আসো, তাহলে এইটা এইভাবে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলো না? এটার মান ভি, এটার মান ইউ, তাহলে আর এইটা হলো ডাব্লু, তাই না? তো এইটা কি লম্ব না? তো আমরা কি জানি, লম্ব স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো এইটার লব্ধি বেগটা কত হবে? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই বেগে তুমি পৌঁছাচ্ছ, ঠিক আছে? এটা হলো তোমার সেই লব্ধি বেগটা যেটা নিয়ে তুমি পৌঁছাচ্ছ, যে বেগে তুমি পৌঁছাচ্ছ।
তো সবাই একটু ক্যালকুলেটরটা হাতের কাছে রাখো, আমি তোমাদের একটা অঙ্ক দিই, দেখি যে তোমরা এই অঙ্কটা করে দেখো। সূত্রটা এখানে লিখে রাখতেছি, সবার হাতে কি ক্যালকুলেটর আছে? আমি একটা অঙ্ক দিয়ে দেখি তাহলে। তোমাদের সবার কাছে কি ক্যালকুলেটর আছে? তাহলে আমি একটা অঙ্ক দিয়ে দেখি। একটা অঙ্ক দিই তোমাদের। ধরো একটা নৌকার বেগ আমি দিলাম 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? নদীর স্রোত 5 মিটার পার সেকেন্ড। এবার আমাকে জানাও যে কত ডিগ্রি কোণে তুমি যদি রওনা দাও তুমি লম্ব বরাবর সর্বনিম্ন দূরত্বে পৌঁছাবা। ঠিক নদীর অপর পারে পৌঁছাবা। থিটার মান তাহলে কত হবে একটু দেখাও তো, তোমরা বের করো, আমি ততক্ষণ একটু দেখি। থিটার মানটা কত হবে একটু সবাই জানো তো। এই যে ভাই এই সূত্রগুলো ব্যবহার, তুমি নদীর স্রোতের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রওনা দিলে তুমি এটা পাবা। মিনিট সিদ্দিকা তুমি বের করতে পারছো? এই যে দেখো, এই যে ঘটনাটা হলো এরকম যে তোমার নদীর স্রোত হচ্ছে এই 5 মিটার পার সেকেন্ড এইদিকে, আর তুমি এই বরাবর কোনো একটা অ্যাঙ্গেল করে তুমি রওনা দিচ্ছ, তুমি পৌঁছাইছো একদম এই বরাবর, এটা হলো তোমার লব্ধি, আর তুমি রওনা দিছো এই বরাবর, ঠিক আছে? এই কোণটাই হলো থিটা। সাজু তুমি যে জিনিসটা করছো তুমি কিন্তু মাইনাসটা দাও নাই, দেখো এখানে একটা মাইনাস আছে, কারণ দেখো তুমি এখানে বুঝতেই পারতেছো লব্ধিটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে 90 থেকে অবশ্যই বড় হবে। তুমি আবার একটু জিনিস হিসাবটা করে দেখো। আর কার কার কি রেজাল্ট আসছে একটু বলো তো। দেখো দেখো এই কোণটা তো এমনি 90 ডিগ্রি থেকে বড়। হ্যাঁ সময় সিদ্দিকা তোমার রেজাল্টটা ঠিক আসছে। হ্যাঁ রেজাল্ট হবে 109.47 ডিগ্রি। দেখো তোমরা যে কাজটা করছো তোমরা এই মাইনাসটার বসাও, এই কারণে তোমাদের অ্যাঙ্গেলটা কি 70 থেকে 70 এর মতো আসছে। তো 70 এর মতো আসাতে কি তোমরা বুঝতেছো না এখানে ভুল হয়েছে, কারণ দেখো তোমার লব্ধি হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তার মানে কি অবশ্যই তুমি 90 থেকে বেশি কোণে রওনা দিছো। হ্যাঁ আরোহী তোমারটাও ঠিক আছে। সাজু তুমি কি জিনিসটা বুঝছো? যারা যারা ভুল করছো তারা কি ব্যাপারটা বুঝছো যে ভুলটা কোথায় হয়েছে? যদি এইটার ভুলটা ধরতে পারো তাহলে আরেকটা অঙ্ক দিই। হ্যাঁ এই মাইনাসটার কারণে তোমাদের একটু রেজাল্টে ভুল আসছে। ঠিক আছে আরেকটা অঙ্ক দিয়ে দিই, তোমরা এই অঙ্কটা করো। যে ধরো একটা নদীতে
স্রোতহীন, ঠিক আছে, স্রোতহীন অবস্থা, নদীতে কোনো স্রোত নাই। স্রোতহীন অবস্থায় একটা 100 মিটার নদী একটা লোক 5 মিনিটে পার হয়, ঠিক আছে। 100 মিটার নদী লোকটা কত মিনিটে পার হয়? 5 মিনিটে। আর স্রোত থাকা অবস্থায়, স্রোত যখন ছিল তখন ওই নদীটা পার হয় 7 মিনিটে। আচ্ছা তোমাদের ক্যালকুলেটর, মনে করো স্রোতহীন অবস্থায় 4 মিনিটে পার হয়, স্রোত যখন থাকে তখন 5 মিনিটে পার হয়। তো নদীর স্রোত কত? তোমাকে একটু জানো তো নদীর স্রোত কত? নদীর স্রোতটা কত হবে? কেউ একটু বের করে দেখাও তো। এই হলো অবস্থা যে লোকটা ফার্স্টে স্রোত যখন ছিল না তখন সে 4 মিনিটে পার হয়েছে, যখন স্রোত আসছে স্রোত অবস্থায় সে 5 মিনিট লাগছে তো নদীটা পার হইতে, স্রোত ছাড়া সে 4 মিনিটে পার হয়েছে। তোমরা কি পারবে এই অঙ্কটা? নাকি আমি করে দেবো? আচ্ছা দেখো আমি অঙ্কটা দেখাই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো যখন নদীতে স্রোত ছিল না, তাহলে এই বরাবর যে লোকটা যদি রওনাও দেয়, তাহলে কার বেগটা কাজ করতেছে? শুধুমাত্র লব্ধি নৌকার লোকটার বেগই কাজ করতেছে, অথবা নৌকার বেগটা কাজ করতেছে। তাহলে নৌকার বেগটা আমরা এখান থেকে বের করতে পারি, স্রোত ছাড়া অবস্থা থেকে আমরা নৌকার বেগটা বের করতে পারি। যেহেতু এখানে কোনো নদীর স্রোত নাই, তাহলে নৌকার বেগটা কত হবে? 100/4 25 মিটার পার মিনিট, তাই তো। এবার স্রোত থাকা অবস্থায় যেটা নিয়ে পার হচ্ছে সেটা আসলে কি? লব্ধি না? এটা যদি নৌকার বেগ হয় এটা হলো ভি, আর স্রোত থাকা অবস্থায় কি? লব্ধি। এখানে কি আসে? তাহলে নদীর বেগটা কত হবে? আচ্ছা তাহলে দেখো তো নদীর বেগটা কত হবে। এখানে আমরা নৌকার বেগ বের করছি, লব্ধি বেগটা বের করছি, তাহলে নদীর বেগটা কত হবে? এবার দেখো, এবার কি বুঝছো? এটা তোমরা না বুঝলে আমি এই অঙ্কটা আরেকবার বুঝাচ্ছি। দেখো যে স্রোত যখন ছিল না তখন যে বেগটা শুধুমাত্র কাজ ক্রিয়াশীল করছে সেটা হলো নৌকার বেগ। তখন নৌকাটা 4 মিনিটে পার হয়, অর্থাৎ নৌকার বেগটা কি? ভি সমান সমান 25। এবার স্রোত থাকা অবস্থায় কি বেগ ক্রিয়া করছে? লব্ধি বেগটা, অবশ্যই লব্ধি বেগ। এবার আবার নদীর স্রোত গেছে, এবার আবার নৌকাটা গেছে, তখন কি হয়েছে? লব্ধি বেগটা ক্রিয়া করছে। স্রোত থাকা অবস্থায় তো ডাব্লুর মান যেটা আমরা পাইছি, মানে লব্ধি বেগ যেটা পাইছি সেটা 20। তাইলে আমরা এখান থেকে কি পাচ্ছি? স্রোতটা পাচ্ছি কি? ইউ সমান সমান কি পাচ্ছি? 15। এটাই হলো স্রোতের বেগ। সবাইকে এই ব্যাপারটা বুঝছো? সাজু এই ব্যাপারটাকে বুঝছো? সাজু, সাজু, তারপর সাদিকা, তারপর নামিরা। আচ্ছা এই ব্যাপারটা বুঝলে তাহলে আমরা আরেকটা টাইপে যাই। নৌকার অঙ্কে আরেকটা টাইপ আছে, সেটা কি? নদী নৌকার অঙ্কে আরেকটা যে টাইপ আছে সেটা হলো ন্যূনতম সময়। ন্যূনতম সময়। আচ্ছা আমরা আগের অঙ্কে কি দেখছিলাম? যখন এই বরাবর লোকটা রওনা দেয় তখন লোকটার
ইউ যে অংশটা মানে ভি কস থিটা যে অংশটা ছিল সেই অংশটা কার সাথে কাজ করে, সেই অংশটা এই যে নদীর স্রোতকে প্রশমিত করতেই ব্যবহৃত হয়ে যায়, তাই না? আর যে যে স্রোত যে জিনিসটা আসলে লোকটাকে আগায় নিয়ে যায় সেটা কি, সেটা হলো ভি সাইন থিটা অংশ ছিল। এখন ন্যূনতম সময় যাইতে হলে কি করতে হবে? তো আমাদের যে লোক যে জিনিসটা আসলে নিয়ে যায় ওই পারে নিয়ে যায় সেটা কি ভি সাইন থিটা ছিল। এখন দেখো টি এর মান ন্যূনতম হবে কখন, যখন ডি এর মান ন্যূনতম হবে আর কি হইতে হবে, ভি সাইন থিটার মানও সর্বোচ্চ হইতে হবে। এন্ড ডি এর মান ন্যূনতম করার উপায় কি বলতো? অ্যানসার 3 না 15 হবে ভাইয়া। আচ্ছা দেখো ডি এর মান ন্যূনতম হবে কখন, যখন তুমি একদম লম্ব বরাবর নদীটা পার হবা তখনই একমাত্র ডি এর মানটা ন্যূনতম হবে, তাই না? তো ডি এর মান ন্যূনতম হবে যখন তুমি নদীটা একদম লম্ব বরাবর পার হবা। তো লম্ব বরাবর তুমি পার হইলা, ঠিক আছে? আরো একটা মান তোমার সর্বোচ্চ করতে হবে, কি করতে হবে, ভি সাইন থিটার মানটা তোমার সর্বোচ্চ করতে হবে না? তো সাইন থিটার মান সর্বোচ্চ কখন হয়, যখন সাইন 90 ডিগ্রি হয়। সাইন 90 ডিগ্রি হলে মান কত হয়, 1 হয়। তখন কি হয়, ভি এর মানটা সর্বোচ্চ হয়। তো ন্যূনতম সময় তোমার পার হইতে হলে তুমি যেটা দেখলা ন্যূনতম সময় হলো ডি বাই ভি সাইন 90। তার মানে কি, তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দাও নদীর স্রোতের সাথে, তাহলেই তুমি ন্যূনতম সময় পৌঁছাবে। অবশ্যই তুমি অপর পারে একদম ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছাবে না, কিন্তু তুমি ন্যূনতম সময় পৌঁছাবা। আর এই পাশে কিছু তোমার স্মরণ হয়েছে দেখছো, এই স্মরণটা তুমি কিভাবে বের করতে পারো, যদি মনে করো এই স্মরণটা এক্স হয়, যে তোমাকে তোমার এই পারে পৌঁছানোর কথা ছিল, তুমি এক্স দূরত্বে পৌঁছাইলা, এইটা ধরো এক্স। তো এক্সটা আসলে কি বরাবর কাজ করতেছে, দেখো এক্সটা একমাত্র এক্স এর ইফেক্টটা কে করতেছে, এই বরাবর ইফেক্ট কে করতেছে, এই বরাবর ইফেক্ট একমাত্র ইউ করতেছে। তাহলে এক্স এর মান কি হবে, ইউটি হবে। টি এর মান আমরা কি পাইছি, টি এর মান আমরা পাইছি ডি বাই ভি। কার্যকরী সরণ তুমি এটা পাই গেলাম, ঠিক আছে না? তো এটা নিয়ে আমরা একটা অঙ্ক দিই। যে ধরো এই যে যুদ্ধের সূত্র ছিল এটা ছিল কি, ন্যূনতম দূরত্ব। আর ন্যূনতম সময়ের ক্ষেত্রে কি হবে, ডি বাই ভি হবে। আর তোমাকে রওনা দিতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? তো ধরো যে তোমাকে ন্যূনতম সময় পার হতে হবে, তোমার নদী আছে হলো 250 মিটার, ঠিক আছে? আর তোমার নদীর স্রোত যেটা ইউ যেটা আছে সেটা হলো 3 কিলোমিটার আছে পার আওয়ার। তোমার নৌকার বেগ হলো 6 কিলোমিটার পার আওয়ার। তো তোমার টি মিনিমামটা কত, এটাকে বের করে দাও তো। একদম সোজা একটা অঙ্ক। এই অঙ্কটাকে বের করে দেখো তো। আমরা কি দেখছি, টি মিনিমাম সমান সমান কি, টি মিনিমাম সমান সমান ডি বাই ভি। এই যে ডি এর মান দেয়া আছে, ডি এর মান হলো ডি সমান সমান হলো 250 মিটার। এটা কি পারবা? টি মিনিমামের মান হবে এই যে 250
মিটার আছে, তো মিটারটাকে আমরা কিলোমিটারে নিয়ে নেব, আর ভি এর মানটা শুধু বসবে, কারণ এইটা এইবার আমার মিনিমাম গেলে শুধুমাত্র ভি উপাংশটা এইটুকুই কাজ করবে। ন্যূনতম সময় যাওয়ার সূত্রই হলো এটা। তুমি 6 কিলোমিটার পার গেলা, এটা দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। হ্যালো, দেখো তো এই অঙ্কটা সবাই বুঝছো কিনা? এই যে এই অঙ্কটা যে 250 মিটার হলো নদীর প্রস্থ, নদীর স্রোত হলো 3 কিলোমিটার, আর নৌকার বেগ হলো এই 6 কিলোমিটার। ন্যূনতম সময়ে তুমি পার হতে পারবা কিভাবে দেখি তো। সবাই 125 লিখতেছে সবাই। আচ্ছা শোনো ভাইয়া, দেখো টি মিনিমাম আসলে বের করার জন্য আমরা কি বলছিলাম, টি মিনিমাম কখন হবে, যখন ডি হবে মিনিমাম আর ভি সাইন অংশ মানে ভি সাইন আলফাটা হবে কি ম্যাক্সিমাম। তো ডি মিনিমাম কখন হবে, ডি যখন তুমি একদম লম্ব দূরত্ব বরাবর যাবে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তুমি যাবা, তখন কি হবে, তখন হবে ডি মিনিমাম। তাহলে ডিটা ঠিক আছে, ডিটা 250 দিছো, কিন্তু ভি সাইন আলফা এখানে ভিটা কখন মিনিমাম হবে, যখন সাইন আলফার মান কি হবে 1 হবে, তখন ভি এর মানটা কি হবে ম্যাক্সিমাম হবে ভি সাইন আলফা। টি এর সূত্রই তো ছিল এটা, টি বাই ভি সাইন আলফা, তাই না? তো এখন এটা কখন টি কখন মিনিমাম হবে, যখন ভি সাইন আলফাটা ম্যাক্সিমাম হবে। ভি সাইন আলফা কখন ম্যাক্সিমাম হবে, যখন আলফা সমান সমান 90 ডিগ্রি হবে। এজন্যই তো আমরা রওনা দিয়েছিলাম কিভাবে, নদীর স্রোতের সাথে 90 ডিগ্রি করে। এইভাবে তুমি 90 ডিগ্রি করে নদীর স্রোতের সাথে, যদি নদীর স্রোত এইদিকে হয় তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রওনা দিছো। এমন নয় যে তোমাকে পৌঁছতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তুমি পৌঁছাতে পারো এইদিকেও। আসলে অ্যান্সারটা হবে সবাই 125 লিখতেছো, 125টা কিভাবে আসলো? একশো পঁচিশ হবে না, দেখো টি মিনিমামটা 125 হবে না। এখানে কি ছিল 250 মিটার ছিল, তাই না? 250 মিটারকে তুমি কিলোমিটারে নাও, নিলাম। আর নদীর কি বলে নৌকার বেগ কত ছিল 6, তো এটা যদি করো তোমার কত আসে, তোমার আসে হলো 41.67 মিটার মিনিট। এইটা আসে, আর এককটা কেউ দাও নাই। আচ্ছা এইটুকু গেল হলো আমাদের নদী নৌকার অঙ্ক। নদী নৌকার অঙ্ক জানো। এরপর আমাদের যে যে জিনিসগুলো থাকবে সেটা হলো আপেক্ষিক বেগ, তারপরে থাকবে হলো ভেক্টর গুণ, আর বাকি থাকবে হলো ভেক্টর ক্যালকুলাস। তো এই তিনটা টপিক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমরা যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হলো ভেক্টর, তারপরে বিভিন্ন প্রকার ভেক্টর, তারপর ভেক্টরের যোগসূত্র, তারপর নদী নৌকার অঙ্ক। এর পরের দিন আমরা ভেক্টর ক্যালকুলাস, ভেক্টরের গুণ আর হলো আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার থাকলে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে?